বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেডি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অবশ্যই স্বাস্থ্য সচেতনতার, করোনা সতর্কতার কথা আমরা বলি এবং যেখানে আমরা সতর্কতার সঙ্গে সচেতনতা শব্দটাও বলি। আমরা আলোচনা করি বিভিন্ন ধরনের রোগ নিয়ে। এখানে করোনা সংক্রান্ত প্রশ্ন থাকে, তার মধ্যে আপনাদের যে এই রোগটির থেকে আমাদের কিভাবে লড়াই করার মতো আমরা নিজেদের শরীরকে বলম হিসেবে তৈরি করব, এবং তার সঙ্গে সঙ্গে যাদের হয়ে গিয়েছে রোগটা তাদের কি করণীয় রয়েছে, ভ্যাকসিনেশনের ক্ষেত্রে যে যে জায়গাগুলো আমাদের প্রশ্ন তৈরি হচ্ছে সেই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করি অনুষ্ঠানের মাধ্যমে, এবং অন্যান্য রোগ, সম্পূর্ণ বিভিন্ন ধরনের রোগ নিয়ে আলোচনা করি। সেটা হার্টের সমস্যা হোক, ডায়াবেটিস পেশেন্ট যারা রয়েছে তাদের সমস্যা হোক, কিডনির সমস্যা হোক, নার্ভের সমস্যা হোক, সমস্ত কিছু নিয়ে আমরা এই ডিটেলসে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করি। আমাদের সঙ্গে রয়েছেন একদম হটসিটে ডক্টর নীলাদ্রি সরকার। অনেক স্বাগত ডক্টর সরকার অনুষ্ঠানে আসার জন্য। একদম ডক্টর সরকারের সঙ্গে আপনারা রয়েছেন এই মুহূর্তে কথা বলতে। ফোন করবেন আমাদের সরাসরি কথা বলা ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন। যেই রোগগুলো নিয়ে আমরা কথা বললাম একটু আগেই, যেহেতু করোনা সতর্কতা অনুষ্ঠান, করোনা সংক্রান্ত প্রশ্ন তো রাখতেই পারেন, ভ্যাকসিন নিয়েও প্রশ্ন রাখতে পারেন, তার সঙ্গে ডায়াবেটিস, তার সঙ্গে হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম থেকে নার্ভের প্রবলেম, সমস্ত প্রশ্ন আপনারা একদম নির্দ্বিধায় করুন। আমাদের এই ফোন নাম্বারে ডক্টর সরকার রয়েছেন উত্তর দেওয়ার জন্য। একদম ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছে ওপারে তারা জানেন যে ডায়াবেটিস দিয়ে গেছে গতকাল, এবং সেখানে এই রোগটাকে আমরা বলি যে এটা একটা সাইলেন্ট কিলার, যে একটি রোগ একাধিক রোগকে ওয়েলকাম জানায়। একদম সরাসরি আমি ডক্টর সরকারের কাছে চলে যাব। যে প্রথমত বলবো যে এই ডায়াবেটিসের প্রকোপটা হয় কিভাবে? দেখুন, ডায়াবেটিসটাকে মেইনলি আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা টাইপ 1 ডায়াবেটিস আর টাইপ 2 ডায়াবেটিস। কীভাবে হয় বুঝবেন, যদি দেখেন যে কারোর খুব জল পিপাসা বেশি পাচ্ছে, বারবার ইউরিন হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বারবার ইনফেকশন হচ্ছে, হয়তো কেউ রোগা হয়ে যাচ্ছেন বা কারোর ওয়েট বেড়ে যাচ্ছে, তখনই আমরা যখনই চেক আপ করলাম দেখলাম যে ব্লাড সুগার ফাস্টিং 126-এর বেশি, পোস্টপ্রান্ডিয়াল 200-র বেশি, HbA1c 6.5-এর বেশি, তখন এটাকে বলা হয় ডায়াবেটিস। যখন টাইপ 1 ডায়াবেটিস কখন হয়, যখন দেখবেন যে ধরুন বাচ্চাদের দেখলেন যে ডায়াবেটিস ধরা পড়ে গেছে। বেসিক্যালি কী হয়, আমাদের যে অগ্নাশয় আছে, অগ্নাশয়ে বিটা সেল আছে, বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন হয়। যখন 75% বা তারও বেশি ডিস্ট্রয়েড হয়ে যায় বিটা সেল, তখন টাইপ 1 ডায়াবেটিস হয়। আর টাইপ 2 ডায়াবেটিসে যেটা হয় সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে এখানে ইনসুলিন আছে কিন্তু কাজ করতে পারছে না, ওবেসিটি থাকার জন্য, বিভিন্ন কারণের জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স। এইভাবে মেনলি দুটো ডায়াবেটিস, এছাড়াও জেস্টেশনাল ডায়াবেটিস আর অন্যান্য অনেক সময় অনেক কারণের জন্য ডায়াবেটিস হতে থাকে, যেরকম প্যাঙ্ক্রিয়াটাইটিস থেকে হতে পারে বা অনেক সময় ড্রাগ ইনডিউসড হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। যেভাবেই হোক না কেন, ডায়াবেটিসটাকে আমাদের সবসময় মনে রাখতে হবে, ডায়াবেটিস আমাদের আর্লি ডায়াগনোসিস করতে হবে এবং ডায়াবেটিসটা ডায়াগনোসিস হলে কন্ট্রোল করতে হবে। এই ডায়াবেটিস যদি ঠিকমতো কন্ট্রোল করা যায়, টাইপ 1 ডায়াবেটিস যেরকম থ্রু আউট লাইফ ইনসুলিন নিয়ে যেতে হবে, কেননা ইনসুলিন ছাড়া চলবে না। কিন্তু এখানে অনেকে কী করেন, ভুল করেন, ইনসুলিনটা বন্ধ করে দেন, তার ফলে অনেক সময় ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস কোমা, এবং সেটা অনেক সময় প্রাণঘাতী হতে পারে। সেই জন্য ডাক্তারবাবু পরামর্শ মতো আপনাকে যেভাবে ডাক্তারবাবু বলবেন, ইনসুলিন হোক কি ওষুধ হোক, সেটা আপনি সবসময় ফলো করে যাবেন। একদমই তাই। এবং এই ডায়াবেটিসে যেমন প্রকোপটা বললেন এক্স্যাক্ট কোথা থেকে হচ্ছে কিভাবে, এবং ডায়াবেটিস অনেক সময় আমরা দেখেছি হাই সুগার, হয়তো মানে শুধুমাত্র আমার সুগার হয়েছে বলে আমি টেস্ট করছি এরকম নয়। আপনি সেদিনও আলোচনা করছিলেন যে অনেকটা অন্য রোগ ধরতে গিয়ে দেখা যায় যে সুগার এসছে, তো সেইখানে ধরুন স্টেজটা অনেকটাই সিরিয়াস হয়ে গেছে, তো তৎক্ষণাৎ তাকে কিভাবে গাইড করা যাবে? যদি ধরুন ডায়াবেটিস আজকে ধরা পড়লো, সাপোজ ধরুন আজকে ডায়াবেটিস ধরা পড়লো কারোর, তার দেখা গেল ফাস্টিং হয়তো ব্লাড সুগার হয় দেখা গেল 300, আর দেখা গেল পোস্টপ্রান্ডিয়াল হয়তো 450 হয়ে গেছে। তখন আমরা যেটা বলি, যেহেতু খুব হাই হয়ে আছে ইনিশিয়াল স্টেজে, আমরা বলি আপনি কিছুদিন ইনসুলিন নিন। এই ইনসুলিন নিলে কি হবে, এই যে লং টার্মে সেটা ভালো হবে। কিছুদিন ইনসুলিন নেওয়ার পর আমরা ইনসুলিনটা বন্ধ করে দিই, ট্যাবলেট শুরু করি, ট্যাবলেটটা কন্টিনিউ করি। এইভাবে যখন ইনিশিয়াল স্টেজে খুব হাই প্লাজমা গ্লুকোজ, তখন আমরা বলি একটা ইনসুলিন নিলে কি হবে, তখন ডায়াবেটিসটা ভালো কন্ট্রোল হবে এবং এর যে মেমোরি থাকবে, লিগাসি এফেক্ট, এতে কিন্তু ডায়াবেটিসটা অনেক দিন ভালো থাকবে।
সেই জন্য ডাক্তারবাবু পরামর্শ মতো ডাক্তারবাবু যেভাবে আপনাকে বলবেন সেভাবে আপনি ফলো করে যান। এখানে অনেক সময় যেটা অনেকেই করতে চান যে প্রথমেই ইনসুলিন নেব, তারা নিতে চান না, কিন্তু তাদের ক্ষতি হয় অ্যাকচুয়ালি। কিন্তু যদি আমরা প্রথমে যদি ইনসুলিন নিয়ে নিই 1-1.5 মাস ডাক্তারবাবুর কথা মতো, তাহলে পরবর্তীকালে সেটা অনেক লাভ হবে। অনেক সময় তো আমরা ওরাল মেডিকেশনের মধ্যে থাকতে দেখেছি বহু পেশেন্টকে যারা ইনসুলিন হয়তো নিচ্ছেন না, কিন্তু তারা ডায়াবেটিক পেশেন্ট, তো সেই জায়গায় কি খুব একটা মানে এফেক্টিভ হয় সেটা? না, ওরাল মেডিকেশন তো আমরা নিশ্চয়ই দেবো, প্রথমেই দেবো, কিন্তু যখন খুব হাই প্লাজমা গ্লুকোজ HbA1c 9%-এর বেশি থাকে, তখন আমরা সাধারণত বলি যেটা যে আপনি কিছুদিন ইনসুলিন নিন, ওষুধও খান, পরবর্তীকালে আমরা আস্তে আস্তে ইনসুলিনটা অফ করে দিই, তখন ট্যাবলেট চলতে থাকে। এই যে প্রথম অবস্থায় ভালো একটা প্লাজমা গ্লুকোজ যে কন্ট্রোল হলো ইনসুলিন দিয়ে, ট্যাবলেট দিয়ে, সেটার এফেক্ট অনেক দিন থাকে, লং লাস্টিং এফেক্ট থাকে। সেই জন্য প্রথম কিছুদিন ইনসুলিন নিলে আরও ভালো কন্ট্রোলটা ভালো হয়। এবং ডায়াবেটিস থেকে আমরা প্রথমেই দেখেছি অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়, তার মধ্যে অন্যতম চোখের সমস্যা। তো এইটা কি রোগ, এই রোগটা কি ডায়াবেটিস থেকে যেটা হয়? দেখুন, ডায়াবেটিস থেকে যেটা হচ্ছে সেটা এটাকে বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। সাধারণত দেখা গেছে অনেকে ডায়াবেটিস ধরা পড়ার পরেই দেখা গেল তো চোখের সমস্যা শুরু হয়ে গেছে। সেই জন্য যখনই ডায়াবেটিস ধরা পড়ে আমরা তখনই বলি আপনি চোখের ডাক্তারবাবুকে বছরে অ্যাটলিস্ট একবার দেখাবেন। আর টাইপ 1 ডায়াবেটিস সাধারণত 6 বছর কি 7 বছর পরে এই চোখের সমস্যা হয়। কিন্তু যদি কারো ডায়াবেটিস ধরা পড়লো, ধরুন আজকে ধরা পড়লো, তাহলে চোখের ডাক্তারবাবুকে অবশ্যই দেখাবেন। আগে ডায়াবেটিসটা কন্ট্রোল করে আপনি চোখের ডাক্তারবাবুকে দেখাবেন, এবং তাহলে কি হবে, আপনার যে চোখের পাওয়ারটা যেটা দেবেন সেটা আরও ঠিক মতো থাকবে। নর্মালি তো বলি যে আমরা যেটা ডায়াবেটিস পেশেন্ট যারা হয় তাদের কোনোভাবে কোথাও ইনজিওর্ড হলে, মানে কোথাও কেটে গেলে ইনফ্যাক্ট সেই জায়গাটা থেকেই মানে হিল হওয়াটা খুব কঠিন হয়ে যায়। ফলে এই ধরনের পেশেন্টদের অপারেশনের মধ্যে যাওয়াটাও একটা মুশকিলের বিষয় হয়ে যায়। আমি কেন এই কথাটা বললাম, যে এই যে করোনা আবহাওয়ার মধ্যে বহু ডায়াবেটিক পেশেন্ট রয়েছে যারা ইতিমধ্যেই ভ্যাকসিন নিয়ে ফেলেছেন, কিন্তু তাদের হয়তো এমন কিছু সমস্যা তৈরি হচ্ছে যেগুলো ভ্যাকসিনের আগেও ছিল, পরবর্তীকালে সেটা হলো বেড়ে গিয়েছে। তো এইটাকে কি করে তারা কন্ট্রোল করতে পারে? কারণ যেহেতু এই সিচুয়েশনটাও আমাদের মাথায় রাখতে হবে যে করোনা চলছে। দেখুন, ডায়াবেটিসের সঙ্গে যেটা করোনার তো অনেক সমস্যা আছে। করোনা যাদের হয়েছে, যাদের ডায়াবেটিস ছিল তাদের ক্ষেত্রে দেখা গেছে তাদের অনেক দুর্বলতা অনেক দিন পারসিস্ট করছে, অনেক প্রবলেম আছে। কিন্তু আমরা যদি ডায়াবেটিসটা ঠিকমতো কন্ট্রোল করতে পারি, ঠিকমতো ওষুধ খেয়ে, বা যদি ডাক্তারবাবু বলে ইনসুলিন নিতে হবে ইনসুলিন নিয়ে, এই যে ঠিকমতো যদি গুড গ্লাইসেমিক কন্ট্রোল HbA1c ধরুন অ্যারাউন্ড 7% যদি আমরা রাখতে পারি, তাহলে কিন্তু তার যে কষ্টটা অনেক তাড়াতাড়ি কমবে, তার উইকনেসটাও তাড়াতাড়ি কমবে, উনি অনেক ভালো থাকবেন। ডায়াবেটিক পেশেন্ট যারা, মানে ডায়াবেটিসে যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে আলাদা করে শুধু কি ডায়েটই রয়েছে, আর এছাড়া কি কোনো গাইডলাইন্স রয়েছে? কারণ আমরা দেখেছি অনেক সময় চট করে তারা মিষ্টি বন্ধ করে দিল, তারা ভাত বন্ধ করে, মানে কার্বোহাইড্রেট জাতীয় ফুড বন্ধ করে দিল। এইটা থেকে খুব একটা কার্যকরী হয় নাকি তার সঙ্গে আরও কিছু অ্যাড অন করতে হয়? দেখুন, ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে এটা পিলারের মতো। একটা পিলার হচ্ছে ডায়েট, আর একটা পিলার হচ্ছে এক্সারসাইজ, আর একটা পিলার হচ্ছে ওষুধ এবং ইনসুলিন, যেটা যদি লাগে কারোর। কাজেই আমাদেরকে ডায়েট যেরকম রাখতে হবে, ডায়েট নির্ভর করবে তার কত বডি ওয়েট আছে। যদি বডি ওয়েট বেশি থাকে তার 20 ক্যালোরি পার কেজি বডি ওয়েট, যদি নর্মাল থাকে তাহলে 30 ক্যালোরি পার কেজি বডি ওয়েট, আর যদি বডি ওয়েট কম থাকে তাহলে 40 ক্যালোরি পার কেজি বডি ওয়েট। তার মধ্যে খাবারের মধ্যে যে কার্বোহাইড্রেট আমরা দিই 55-60% কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন 20% করে, ঠিক আছে? এইভাবে আমরা ভাগ করতে বলি। মোটামুটি রাফলি মনে রাখতে হবে যে অল্প করে ভাত বা রুটি খেলে রুটি, সবজিটা বেশি করে, মাছও খেতে পারবেন, ডিমও সপ্তাহে 2 দিন খেতে পারবেন, মাংস এক সপ্তাহে 1 দিন খেতে পারবেন, কিন্তু পরিমাণটা কম খেতে হবে। এবং রেগুলার বেসিসে মাঝে মধ্যেই চেক করে দেখতে হবে তার প্লাজমা গ্লুকোজ কতটা আছে, তার ওয়েট কতটা আছে, কোলেস্টেরল কত আছে, ব্লাড প্রেশার বেশি আছে কিনা, এগুলো সঙ্গে সঙ্গে চেক করতে হবে। একদম। আমরা আসছি আবার। হ্যালো, নেই বোধহয়, যাই হোক। আমরা বলবো যে এই যে ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা আলোচনা করছি, অনেক সময় আমরা দেখেছি যে অ্যালার্জি হয়ে যায় প্রচণ্ড পরিমাণে, বা মানে সাংঘাতিকভাবে আমরা ডিসেন্ট্রি হয়ে গেল। এটা কি অনেকে বলে ডায়াবেটিস থেকে হয়, এটা কি সত্যিই তাই? যাদের হাই ডায়াবেটিক পেশেন্ট যারা, যে হঠাৎ করে এটা ডিসেন্ট্রি মাঝে মধ্যেই তার হচ্ছে, সে কন্ট্রোল করছে, ওষুধ খাচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, ইনসুলিনের মাত্রা যখন একটা জায়গায় পৌঁছচ্ছে তখন তার ওটা কন্ট্রোল হচ্ছে। এটার সঙ্গে এটার কি সম্পর্ক? দেখুন, ডায়াবেটিস যদি লং টার্ম ডায়াবেটিস থাকে তার অনেকগুলো প্রবলেম হয়, যেরকম অনেক সময় কনস্টিপেশন হয়, অনেক সময় ডায়রিয়া হতে পারে। একটা রোগ আছে সেটাকে বলে অটোনমিক নিউরোপ্যাথি বলা হয়। অটোনমিক নিউরোপ্যাথি ব্যাপারটা কি? আসবো, একটা ফোন নিয়ে আসি আমরা। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? কে বলছেন?
রিনা গুপ্ত, আচ্ছা, কোথা থেকে বলছেন? কালীগঞ্জ থেকে। বলুন কি প্রশ্ন। বলছি আমার 2016 সালে ডায়াবেটিস ধরা পড়েছিল। তো তখন ওষুধ খেয়েছি, কিন্তু তারপর 2018 সাল 2020-তে আমার আমার হাজবেন্ডের চোখ অপারেশনের জন্য আমি সেখানে সারাদিন আমি মানে শুধু একটু চা, জোরে মানে বলুন। চিনি ছাড়া চার বিস্কুট খেয়ে পরে আমার পরপর 2 দিন হচ্ছে আমার মানে সুগার ফল হয়ে গেল। তারপরে সরস্বতী পূজায় আমি ফাস্টিং করেছিলাম বলে ফল হয়ে গেল। কিন্তু যে ডাক্তার আমাকে দেখেছিলেন সে হচ্ছে ওই একটা সামান্য আর কি দিয়েছিলেন, যেটা তোমার নেটওয়ার্ক মূল্য। তো তারপরেও আমার এরকম ফল হয়ে যাওয়ার পরে তো আমি যেই ডাক্তারকে দেখেছিলাম সে বললো যে শুধু আপনার হচ্ছে ওই ওষুধ মানে তার 1.5 মাস বাদে আমি তার কাছে গেলাম ওষুধ ছাড়া, তো দেখলাম নর্মাল আছে। তো তারপরেও আমি এখনো মানে ওই খাবারটা চেক করছি আর এখনো নর্মাল আছে। তো আমার প্রশ্ন হচ্ছে আমি যে সুগারের ওষুধ খাচ্ছি না তার জন্য যে কোনো মানে ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না তো? ঠিক আছে, হ্যালো, শুনতে থাকুন, আপনি বলছেন উনি। দেখুন আপনার ফাস্টিং করতে হবে, পোস্টপ্রান্ডিয়াল করতে হবে, HbA1c করতে হবে। এই 3টে করলেই ধরা পড়বে যে আপনার কতটা আছে ডায়াবেটিস আছে। যদি দেখা যায় যে আপনার ফাস্টিং মোটামুটি নর্মাল আছে, পোস্টপ্রান্ডিয়ালও খুব একটা বেশি নেই, HbA1cও ঠিক আছে, তাহলে আপনার কোনো ওষুধই লাগবে না, তাহলে শুধু এক্সারসাইজ ডায়েট কন্ট্রোল করলেই হবে। কাজেই এইটাই পুরোপুরি নির্ভর করছে তা আপনার লেভেলগুলো কতটা আছে তার উপর নির্ভর করছে। এবং আপনি লেটেস্ট চেক করবেন এটা ভালো জায়গা থেকে, ফাস্টিং, পোস্টপ্রান্ডিয়াল এবং HbA1c। তারপরে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন, ডাক্তারবাবু আপনাকে গাইড করে দেবেন আপনার শুধু এক্সারসাইজ চলবে না আপনার কোনো ওষুধ ট্যাবলেট চলবে, কীভাবে কী করতে হবে ডাক্তারবাবু আপনাকে গাইড করে দেবেন। হ্যালো হ্যালো, নমস্কার, আমি হুগলি থেকে শ্রীমতী সোমা সিংহ বলছি। হ্যাঁ বলুন। আমাদের এখানে একজন 2বার ভ্যাকসিন নিয়েছে, তার সত্ত্বেও করোনা হয়েছে, কারণটা কি? শুনতে থাকুন। 2বার ভ্যাকসিনেশনের পরেও অনেকের করোনা হচ্ছে। তাতে কি হয়, অনেক সময় ভাইরাসে মিউটেশন হয়, তো ব্রেক থ্রু ইনফেকশন অনেকের হচ্ছে, কিন্তু দেখা গেছে আমরা দেখেছি তা সত্ত্বেও কিন্তু খুব বেশি সিরিয়াস হচ্ছে না, একটুতেই আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছেন। কাজে ওটা নিয়ে ভয় পাবেন না। 2বার ভ্যাকসিন নেওয়ার পরেও যাদের করোনা হচ্ছে তারা আপনারা ভয় পাবেন না। আপনারা প্রত্যেকেই আমরা যেটা বলছি রেগুলার বেসিসে আপনারা কিন্তু কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ফলো করুন। অনেকেই দেখবেন মাস্ক পরছেন না ঠিকমতো, গ্যাদারিংয়ে যাচ্ছেন, ভিড়টা এড়িয়ে চলুন। এই প্রোটোকলগুলো কিন্তু মেনটেন করতে হবে। 2বার ভ্যাকসিন নেওয়ার পরেও আপনি হয়তো খেয়াল রাখবেন হয়তো উনি ঠিকমতো মেনটেন করেননি। কাজে এই জিনিসগুলো কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ফলো করুন, তাহলে কি হবে, যদি বাই চান্স যদি ইনফেকশন হয় কোনো কারণে সেটা অত সিরিয়াস হবে না। এখানে আমি না ডায়াবেটিস নিয়ে কথা বলছিলাম, একটা ফোন নিয়ে আমি একটা প্রশ্নটা করে রাখি, যিনি আছেন একটু ধরুন। সেটা হচ্ছে এই যে 2টো ভ্যাকসিন আমি নিয়েছি, আমার কেন করোনা হলো? এই প্রশ্নটা না অনেক মানুষের, মানে ভ্যাকসিন দ্বিতীয় ডোজ কমপ্লিট হয়ে গেলে এরকম তো নয় যে করোনা তার থেকে শত হাত দূরে চলে গেল। এক্স্যাক্ট কি তাই, নাকি না তার সঙ্গে করোনা হলো, তার লড়াই করার ক্ষমতাটা তৈরি হলো? আমি আসবো উত্তরে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন? আমি আলিপুর থেকে বলছি, রনিতা মোদক। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। আমি আলিপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। বলছি আমার না প্রচন্ড ডাস্ট অ্যালার্জি। টিভির ভলিউম কমান, না হলে কথা বলা যাবে না। যাই হোক, ওনার ডাস্ট allergy ডাস্ট আছে, হ্যাঁ। অ্যালার্জি। অনেকেরই অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি আছে বা অন্য অনেক সময় খাবারে অ্যালার্জি আছে। যতটা পারবেন ডাস্ট এগুলো অ্যাভয়েড করুন এবং অ্যালার্জি প্রোফাইল, সিরাম, আইজি এগুলো চেক করে নিন। চেক করে নিয়ে যে যে খাবারে অ্যালার্জি আছে সেই খাবারগুলো বন্ধ রাখুন এবং রেগুলার বেসিসে আপনি হেলদি লাইফস্টাইল ফলো করুন, তাহলে আপনার অনেকটা ইমপ্রুভমেন্ট হবে। যেটা বলছিলাম ডক্টর সরকার, যে এই যে আমার 2টো ভ্যাকসিন হয়ে গেছে মানেই আমি ফুললি সেফ, এটা কি আদৌ তাই? না দেখুন, আমাদের 2টো ভ্যাকসিন হয়ে গেলে আমরা অনেকটাই সেফ, কিন্তু আমাদেরকে তা সত্ত্বেও আমাদেরকে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ফলো করতে হবে। যদি ধরুন আপনি ভ্যাকসিন নিয়ে আর কোনো মাস্ক পরলেন না, আপনি গ্যাদারিংয়ে গেলেন, তাহলে কিন্তু চান্স থেকে যাচ্ছে ইনফেকশন হবার। মনে রাখবেন করোনা এখনও পৃথিবী মুক্ত হয়নি। যতক্ষণ না পর্যন্ত WHO ডিক্লেয়ার করছেন যে পৃথিবীটা করোনা মুক্ত হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ফলো করতে হবে। আমাদেরকে মাস্ক পরতে হবে, ডিস্টেন্স মেনটেন করতে হবে, সব কিছুই ফলো করে যেতে হবে।
এই ভ্যাকসিনটা আমাদের প্রোটেকশন। এই ভ্যাকসিনটা নেওয়ার ফলে কি হচ্ছে, আমাদের মধ্যে চট করে ইনফেকশনও হবে না, যদি বাই চান্স ইনফেকশন হয়েও থাকে চট করে সেটা সেরে যাবে। একদমই তাই। এবার আমি বলি যে এই যে করোনার ক্ষেত্রে আমি বলি, এই ধরনের পেশেন্ট তো বারবারই বলা হচ্ছে যে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আগাম ভ্যাকসিনেশনের আওতায় আসা উচিত, কারণ অনেকে প্রশ্ন করছে যে ভ্যাকসিন নেওয়া যাবে কি যাবে না ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গায় ভ্যাকসিন তারা নিচ্ছে, হয়তো ফার্স্ট ডোজ নিয়েছে, ফার্স্ট ডোজ নেওয়ার পরে এখনো সেকেন্ড ডোজে তার টাইম আসেনি, তো সেই জায়গাটা তাদের মানে শুধু মাস্ক বা শুধু স্যানিটাইজেশন কি তাই, কারণ যেহেতু তারা ডায়াবেটিক পেশেন্ট তাদের এক্সট্রা আর কি করতে হবে, কারণ গতকাল যেহেতু এই দিনটা গেল তাদেরই দিন গেছে। যাদের ডায়াবেটিস আছে, যাদের একটা ভ্যাকসিন হয়ে গেছে, তারা প্রত্যেকেই যেটা করবেন সেটা হচ্ছে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ফলো করবেন, ডায়াবেটিসটা স্ট্রিক্টলি কন্ট্রোল করবেন, রেগুলার বেসিসে হাঁটাচলা করবেন, মাঝে মধ্যেই চেক করে দেখবেন যে ব্লাড প্রেশার কতটা আছে, কোলেস্টেরল কী আছে, ক্রিয়াটিনিন কতটা আছে, এগুলো যদি সব ঠিকঠাক থাকে, আর সবসময় মনের আনন্দে থাকবেন, একদম হ্যাভ ফেথ। ফেথ একটা যে বিরাট জিনিস, হ্যাঁ, যার ফেথ আছে, যার হোপ আছে, তার সব আছে। মনে রাখবেন যে পৃথিবীতে বিভিন্ন প্রবলেম আসতেই থাকবে, কিন্তু বাই ফেথ অ্যান্ড বাই হোপ, বাই উইল পাওয়ার, বাই কারেজ, এগুলো আমরা সব ওভারকাম করে যাব। একদমই তাই। এবং অবশ্যই আমি বলবো যে যারা শুধু ডায়াবেটিস নিয়ে আলোচনা করছি তা বলেই নয় যে এই রোগের সঙ্গেই আমরা মানে এগিয়ে চলেছি আজকের এই করোনা সতর্কতা অনুষ্ঠানে, আমি সামগ্রিকভাবে বলছি। তার কারণ হচ্ছে আমরা ভেরি রিসেন্টলি আমরা দেখলাম যে এটাও এখন একটা রিসার্চ ওয়ার্কের মধ্যে ছিল, কিন্তু অনেকটা তারা পজিটিভিটির দিকে গেছে, সেটা হচ্ছে ওরালি করোনার ওষুধ, মেডিসিন, ওরাল মেডিসিন, যেটা করোনা তৈরি মানে আসছে আগামী দিনে, এখনও তারা ট্রায়াল অ্যান্ড ইয়ের মধ্যে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভ্যাকসিন এবং মেডিসিন মানে এই দুটো কতটা এখন একে অপরের পরিপূরক হবে। আমি আসবো একটা ফোন নিয়ে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি রনিতা মোদক বলছি আলিপুরদুয়ার থেকে। হ্যাঁ বলুন। বলছিলাম কি ম্যাম, আমার প্রচন্ড ডাস্ট অ্যালার্জি, তো আমি কোনো কাজ করতে পারি না ঘরের। আচ্ছা, ঘরের কোনো রকম কাজ করতে পারি না, শ্বাসকষ্টের মতন হয়ে যায়। এর জন্য যদি ডাক্তারবাবু কিছুটা আমাকে হেল্প করেন। শুনতে থাকুন। যাদের এরকম অ্যালার্জি আছে, যাদের শ্বাসকষ্ট আছে, এটাকে অ্যাজমা বলে। অ্যালার্জি একটা স্পেকট্রাম, অ্যাজমা একটা স্পেকট্রাম। ধরুন কারোর খুব ছোটোবেলায় খুব হাঁচি হচ্ছে, হচ্ছে, দেখা গেলো তারা পরবর্তীকালে হয়তো তার একটা শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। এটা বেসিক্যালি সবগুলোই প্রবলেম এটা অ্যালার্জি থেকে হচ্ছে। সেই জন্য আপনারা প্রত্যেকেই আইজি সিরাম আইজি করে নেবেন, অ্যালার্জি প্রোফাইল চেক করে নেবেন, পালমোনারি ফাংশন টেস্ট করে নেবেন, তারপরে ডাক্তারবাবু যেভাবে পরামর্শের মধ্যে দেবেন সেই মতো ন্যাজাল স্প্রে, ইনহেলার, এগুলো সমস্ত ফলো করে যাবেন। তাহলে দেখবেন। আর অ্যাভয়েড করবেন, ডাস্টটাকে অ্যাভয়েড করবেন, যে খাবারে অ্যালার্জি আছে সেগুলো অ্যাভয়েড করবেন, রেগুলার বেসিসে হাঁটাচলা করবেন, প্রাণায়াম করবেন। প্রাণায়ামের অনেক অপরিসীম গুরুত্ব আছে। প্রাণায়াম করলে কি হয়, আমাদের যখনই আমরা প্রাণায়াম করি তখনই কি হয়, আমাদের লাইফ ফোর্সটা আরও উজ্জীবিত হয়, এবং যখনই আমাদের লাইফ ফোর্সটা উজ্জীবিত হয় তখনই কী হয়, আমাদের চট করে রোগটা ইনফেকশনটা হয় না, আমাদের ইমিউনিটি অনেক বেড়ে যায়। সেই জন্য রেগুলার বেসিসে যোগ প্রাণায়ামটা করে যাবেন আর এইগুলো ফলো করবেন, তাহলেই আপনি ভালো থাকবেন। এবং যেটা আমি বললাম যে ওরাল মেডিসিন এবং তার সঙ্গে ভ্যাকসিন করোনার ক্ষেত্রে, এই দুটো কতটা একে অপরে পরিপূরক হতে পারে আগামী দিনে? অবশ্যই যখন ওরাল মেডিসিন চলে আসবে, যখন ভ্যাকসিনটা আরও চলে আসবে, ভ্যাকসিন তো এসেই গেছে, এই দুটো কিন্তু আমাদেরকে অনেক হেল্প করবে। হ্যাঁ, একটা হচ্ছে ওরাল মেডিসিনটা আমাদের ডাইরেক্টলি তখন করোনার এগেনস্টে কাজ করবে, প্লাস ভ্যাকসিনটা আমাদের একটা প্রোটেকশন দিচ্ছি। ভ্যাকসিন তো ধরুন 80-90% পপুলেশনকে প্রোটেকশন দিচ্ছে, হয়তো 10%কে প্রোটেকশন দিচ্ছে না, তাদের মধ্যে হয়তো দেখা গেল সেকেন্ড ডোজ নেওয়ার পরেও ভ্যাকসিন হচ্ছে, এটাই মোস্ট লাইকলি হচ্ছে। সেই জন্য আমাদেরকে ওইটা চিন্তা করলে হবে না, আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা পুরো সেফ, আমাদের কোনো রোগ নেই, আমরা পুরো ভালো আছি। আমাদের এই যে মনের জোরটা কন্টিনিউয়াস যে করা, যে আমি এই না যে আমার কখন করোনা হবে, আমি আর দুবার হয়ে আবার কখন, সবসময় নেগেটিভ চিন্তা কখন মন থেকে দূর করে দিন। মনে করুন যে আমি পুরো ভালো আছি, আমার কোনো রোগ নেই, আমি পুরো ভালো আছি, সবসময় এটা মনে করবেন। যে রোগী থাক না কেন দেখবেন চট করে রোগটা সেরে যাবে। সরকার, এই যে আমরা অনেক সময় তো মানে আমরা বলি যে আমরা চিন্তা ভাবনার অনেকটা সাইডে রেখে চলি, যে ঠিক আছে যা হচ্ছে হবে, তারপরে যখন বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে তখন আমরা যে কোনো রোগের ক্ষেত্রে আমরা নর্মালি দেখি। এতদিন অপেক্ষার পর আগামীকাল কিন্তু স্কুল খুলছে, ক্লাস 9 to 12 স্কুল কাল খুলছে, ফলে এতদিনের অপেক্ষার অবসান, এখন অনেক টেনশন, অনেক চিন্তা। আমি আসবো এই প্রশ্নের উত্তরে। হ্যালো, হ্যাঁ বলবেন, আপনি কে বলছেন? হ্যাঁ, টিভিতে লাইভ অনুষ্ঠান হচ্ছে, তো তাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, যে আপনার নাম কি, কোথা থেকে বলছেন? চাকদা থেকে।
কি নাম আপনার? ভারতী দাস। হ্যাঁ, এবার বলুন, ডাক্তারবাবু আছেন, কি বলছেন? বলছি যে মানে 1 বছর আগে গত নভেম্বরে ইয়ে হয়েছিল, করোনা হয়েছিল, ডায়াবেটিস পেশেন্ট। কিন্তু এই দুটো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, কিন্তু এখন খুব হাড়ে আর জয়েন্টে যন্ত্রণা হচ্ছে, সেই জন্য ফোন করছি। আচ্ছা, শুনতে থাকবেন, শুনতে থাকুন আপনি। এই যে জয়েন্টে পেন হচ্ছে না, যদি দেখেন যে এই হাঁটুতে ব্যথা করছে, অনেকেরই এরকম প্রবলেম আছে, এটাকে বলে অস্টিওআর্থ্রাইটিস বলে। বা যদি দেখেন যে অন্যান্য অনেক গাঁটে গাঁটে ব্যথা করছে, তখন দেখতে হবে এটা কোনো অন্য বাত হলো কিনা, রিউমেটয়েড আর্থ্রাইটিস হতে পারে বা আনক্লাসিফাইড কানেকটিভ টিস্যু ডিজিজ হতে পারে। সেই জন্য আপনি কোনো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, ডাক্তারবাবু দেখলে বুঝতে পারবেন এবং কি দরকার হলে কিছু পরীক্ষা নিরীক্ষা করাবেন। এই যে জয়েন্টে ব্যথাটা হচ্ছে কী কারণে হচ্ছে, সেই অনুযায়ী ডাক্তারবাবু আপনাকে ওষুধ দেবেন, ক্যালসিয়াম, ভিটামিন, আরও যদি কিছু ওষুধপত্র লাগে সেগুলো দেবেন, ব্যায়াম ট্যায়াম করবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে অনেকটা কষ্ট কমে যাবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বিজয় বলছি, বিজয় সরকার। হ্যাঁ, বিজয় সরকার বলছি, কোথা থেকে বলছেন? জলপাইগুড়ি থেকে বলুন। বলছি হলো আমার প্রেশার আর সুগার হাই আছে, বুঝছেন তো? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ। প্রেশার সুগার হাই, আমার ডবল ডোজও হয়ে গেছে। হ্যাঁ, তাদেরও কি আমার করোনা মানে কোনো ক্ষতি করতে পারে বা হতে পারে? আর হচ্ছে বাকি সতর্কতা করতে হবে, যদি না হয় থাকে কি করতে হবে? আচ্ছা, শুনতে থাকুন। আপনি রেগুলার বেসিসে সুগার প্রেশারটা চেক করবেন মাঝে মধ্যে ডাক্তারবাবুর সঙ্গে, রেগুলার হাঁটাচলা করবেন, যোগ প্রাণায়াম করবেন, আর সবসময় মনের আনন্দে থাকুন। মনে করুন আমার আর কোনো রোগ হবে না, করোনাও হবে না, কিচ্ছু হবে না। আপনি রেগুলার এটা ভাবতে থাকুন সবসময়। এটাকে বলে সায়েন্টিফিক হিলিং অ্যাফার্মেশন। মনে মনে সবসময় অ্যাফার্ম করবেন, আমি ভালো আছি, আমার কোনো রোগ নেই, হ্যাঁ, আই অ্যাম হেলদি, ঠিক আছে? সবসময় মনে করুন আমি ফিট আছি। রেগুলার হাঁটাচলা করুন, প্রেশার চেক করান, সুগার চেক করান, তাহলে দেখবেন আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারবেন। ডক্টর সরকার, এই যে আমরা বিভিন্ন রোগের কথা বলছি এবং অ্যালার্টনেসের কথা বলছি, যেহেতু আগামীকাল স্কুল খুলছে, বাচ্চাদেরকে পাঠাতে হবে এই 9 to 12 স্টুডেন্টসদের, যদিও আমরা তাদের একটা নির্দিষ্ট এজে এসছে, কিন্তু তাদের কিন্তু ভ্যাকসিনেশন হয়নি, ফলে একটা টেনশন খুব স্বভাবতই আসছে গার্জিয়ানদের। তো কি করণীয়? ফার্স্ট আমার মনে হয় যে আগে একদম ঘর থেকে আপনি গাইডটা করুন। ঘর থেকে যে সময় টাইমে বেরোতে হবে সেই টাইমেই খাওয়া দাওয়া করে চলে যাবে, মাস্ক পরে যাবে। যখন বাচ্চারা স্কুলে ধরুন বসবে তখন নিশ্চয়ই সেভাবে ব্যবস্থা করা হবে, ডিস্টেন্স মেনটেন করা হবে, প্রোটোকল সমস্ত মেনটেন করা হবে। যখন টিফিন পিরিয়ড হবে তখন যখন বাচ্চারা খাবে তখন যেন দূরে দূরে থাকে, কেননা সামনাসামনি যেন কেউ না খায়। এটা মনে রাখতে হবে যে সামনাসামনি খাওয়া চলবে না। আর যখন খুব বেশি সামনাসামনি ক্লোজ হয়ে কথাবার্তা বলবার সময় সবসময় যেন মাস্ক পরে থাকে। এইটা পড়ে থাকলে চিন্তার কিছু নেই, কেননা অনেক বাচ্চারাই দেখা যাবে হয়তো তাদের মধ্যে কোভিড অ্যান্টিবডি আছে। যেহেতু এটা কোভিডের একটা ঝড় চলে গেছে, অনেক সময় বাবা মারা ইনফেক্টেড হয়েছে, তার থেকে হয়তো বাচ্চাদের মধ্যেও সেটা ইনফেকশন গেছে এবং বাচ্চাদের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে আছে। কাজে অত ভয় পাওয়ার কিছু নেই, অনেক বাচ্চাই তারা প্রোটেক্টেড আছে, আপনারা ভয় করবেন না। তবে শুধু কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার বাচ্চাদেরকে ফলো করতে হবে এবং খাওয়া যখন টিফিন খাবে তখন যেন সামনাসামনি না খায়, কেননা খাওয়ার সময় কি হচ্ছে ড্রপলেট ছড়াচ্ছে, তাকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। সেই জন্য অনেক দূরে দূরে গিয়ে খেতে হবে, এইটা ফলো করলেই হবে। হ্যালো, নমস্কার দিদি। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? সোদপুর থেকে এসএস রায় বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার না শ্বাসকষ্ট আছে, খাবারও অ্যালার্জি আছে, চিংড়ি মাছ, ইলিশ মাছ, বেগুনের অ্যালার্জি আছে, নাক বন্ধ হয়ে যায়, সর্দি। হ্যাঁ, কি হয় আমি কি এর মধ্যে করোনার ভ্যাকসিন নিতে পারি? কোনো অসুবিধা হলো কি? কফ অ্যান্ড কোল্ডের আপনি সমস্যা, শুনতে থাকুন। নিশ্চিন্তে ভ্যাকসিন নিয়ে নিন। যে মানুষ এখন অবধি বেঁচে আছেন, জীবন্ত আছেন, তাদেরকে প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে 100%। এটাই হচ্ছে আমাদের টার্গেট। সমস্ত মানুষকে ভ্যাকসিন নিতে হবে। যারা বেড রিডেন হয়ে গেছেন, যাদের ক্যান্সার হয়ে গেছে, যাদের কোনো একদম সিরিয়াস লিল, তাদের প্রত্যেককে নিতে হবে। যে মানুষ বেঁচে আছেন তাদের প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে। ডক্টর সরকার, এই সময়ে যেমন এই করোনার সময় আমি ডায়াবেটিক পেশেন্টদের কথা বললাম, তার সঙ্গে আরেকটি বিষয় হচ্ছে হার্টের সমস্যা যারা ভোগে। নর্মালি আমরা দেখেছি যে হঠাৎ কারণ আমরা বলি যে হার্ট কখনো জানান দেয় এবং সেই ইন্ডিকেশনটা শুনতে হয়। অনেক সময় আমরা সেটাই ইগনোর করে দিই, যার জন্য কিন্তু একটা বড় হার্ট অ্যাটাকের সামনে আমরা পড়তে পারি। বেসিক কি কারণ হতে পারে হার্ট অ্যাটাকের?
হার্ট অ্যাটাকের বেসিক কারণ হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল ব্লাড প্রেশার, কোলেস্টেরল আনকন্ট্রোল। যদি যে মানুষের ডায়াবেটিস আছে, যার ধরুন ব্লাড প্রেশার আছে, যার ধরুন কোলেস্টেরল আছে, উনি যদি ঠিকমতো চেক আপ করান, ঠিকমতো যদি মাঝে মধ্যে ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখেন, তাহলে দেখবেন চট করে কিন্তু হার্ট অ্যাটাক হবে না, স্ট্রোকও হবে না। এই যে অনেক সময় কী করে আমরা ওষুধ বন্ধ করে দিই, কিছুদিন খেয়ে ডায়াবেটিস কন্ট্রোল হয়ে গেছে, বন্ধ করে দেওয়া হলো, ওষুধ ব্লাড প্রেশার ওষুধ বন্ধ করে দিল, এটাই কিন্তু মেইন কারণ এই স্ট্রোক, হার্ট অ্যাটাক এগুলো হওয়ার। কাজেই ভয় পাবেন না এবং সবসময় কন্ট্রোলে রাখুন রোগটাকে, তাহলে কিন্তু চট করে কিছু বিপদ আসবে না। একদমই। এবং যাদের অলরেডি হয়তো মানে এই যে একটা রোগ আপনি বলেছিলেন যে ইসকেমিক হার্ট ডিজিজ, এইটা কি রোগ, এই রোগটা এক্স্যাক্ট কি? ইসকেমিক হার্ট ডিজিজ হচ্ছে আমাদের হার্টের ব্লাড সাপ্লাইটা কমে গেছে, হার্ট দিয়ে শিরা দিয়ে ব্লাড ঠিকমতো চলাচল করে, রক্ত ঠিকমতো চলাচল করছে না। রক্ত চলাচল না করলে কি হয়, তখনই কি হয়, বুকে ব্যথা করে, হাঁটাচলা করলে বুকে ব্যথা করে, একটু হাঁটলেই শ্বাসকষ্ট হয়ে যায়, এটাকে ইসকেমিক হার্ট ডিজিজ বলে। মানে বেসিক্যালি কী হচ্ছে, আমাদের যে নর্মাল যে সার্কুলেশন হচ্ছে, ব্লাড সার্কুলেশন, সেটা নর্মালি হতে পারছে না হার্টে, তার ফলেই এই পেইনটা হচ্ছে। ডিম্যান্ড সাপ্লাই মিসম্যাচ, যতটা ধরুন খাবার দরকার বিভিন্ন হার্টের টিস্যুতে, অতটা খাবার পৌঁছাচ্ছে না, অক্সিজেন ঠিকমতো পৌঁছাচ্ছে না, তার ফলেই এরকম পেইনটা হচ্ছে। এটা কি নির্দিষ্ট কোনো এজেই আসে? কারণ এখন নর্মালি আমরা তো দেখছি হার্ট ডিজিজ এখন ঘরে ঘরে, এবং হার্ট অ্যাটাকও খুব কম এজের মধ্যে হচ্ছে, বয়োজ্যেষ্ঠ যারা তাদের হচ্ছে এবং কম এজে হচ্ছে। এটার কারণটা কি, এত এত আর্লি স্টেজ হয়ে যাচ্ছে কেন? এটার আর্লি স্টেজ হয়ে যাচ্ছে, এটার মেইন কারণ হচ্ছে এই এখন যে আমাদের জেনারেশনটা, সেটা হচ্ছে মেইনলি ডিজিটাল জেনারেশন। শুধুমাত্র আমরা ব্যস্ত ল্যাপটপ আর মোবাইলে, আমরা কিন্তু সেরকম এক্সারসাইজ করছি না। আমরা যদি রেগুলার বেসিসে আধ ঘন্টা হাঁটাচলা করি, আমরা যদি ঠিকমতো খাওয়া দাওয়া রেগুলার কন্ট্রোল করি, আমরা যদি সমস্ত রকমের নেশা বর্জন করি, আমরা যদি রেগুলার ডিসিপ্লিন লাইফ ফলো করি, আমরা যদি রেগুলার যোগ মেডিটেশন করি, তাহলে কিন্তু চট করে কোনো রোগই হবে না। এটা কিন্তু মেইন কথা। যাদের ধরুন অল্প বয়সে ব্লাড প্রেশার ধরা পড়ছে, ডায়াবেটিস ধরা পড়ছে এবং তারা আনকন্ট্রোল অবস্থায় থাকছে, ওবেসিটি হয়ে যাচ্ছে, এটাই কিন্তু মেইন কারণ। একদম। আমরা আসছি আবারও। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? থেকে মৌসুমী শাহ বলছি। হ্যাঁ বলুন বলুন। আচ্ছা, আমার না মুখে কোনো টেস্ট পাচ্ছি, মানে মিষ্টি জিনিসগুলি খেতে পাচ্ছি, রুটি, দুধ, তারপর মিষ্টি, এসব দিয়ে খেতে, ভাত আর ঝোল, ডাল এসব খেতে পাচ্ছি না। মানে টেস্ট নেই বলছেন? ঠিক বুঝতে পারছি না। মিষ্টি ম্যাডাম, মিষ্টি ছাড়া বাকি সব টেস্টগুলো আপনি পাচ্ছেন না বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টি জিনিস খেতে পাচ্ছি, ভাতটা খেতে একদম পাচ্ছি না। শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন, ফোন ছেড়ে বলছেন। আপনার প্রথমেই চেক করতে হবে ডায়াবেটিস আছে কি না, আপনার ভিটামিন কোনো ডেফিসিয়েন্সি আছে কি না, কোনো ম্যাক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি আছে কি না। অনেক সময় আমরা দেখেছি যদি জিঙ্ক ডেফিসিয়েন্সি থাকে তাহলে এরকম প্রবলেম হতে পারে, সেই জন্য আমরা অনেক সময় জিঙ্ক সাপ্লিমেন্টেশন করি। সেই জন্য আপনি একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, উনি আপনাকে একটা রুটিন চেক করে নেবেন, চেক করার পরে আপনাকে কিছু ওষুধপত্র দেবেন, সেগুলো খেলেই আপনি আস্তে আস্তে আপনার সব ঠিক হয়ে যাবে প্রবলেম। কারণ এইটার ট্রিটমেন্টে থাকাটা অত্যন্ত জরুরি। এবং যেটা আমি আলোচনা করছিলাম যে এই যে আমাদের খুব দ্রুততার সঙ্গে সব বেসিক্যালি সব রোগই এগিয়ে এসছে, এখন বয়সের কোনো রকম সীমা পরিসীমা নেই, কিন্তু হার্টের প্রবলেমটা খুব বেশি দেখা যাচ্ছে। কারণ আমরা মানে যদি একটুখানি পিছন দিকে তাকাই, তাহলে আমরা এই বছর 2020 থেকে 21-এর মধ্যে কিন্তু অনেক কম বয়সে মানুষদের দেখলাম চলে যেতে, এবং তাদের কিন্তু এই হার্টের সমস্যা থেকেই হয়েছে। আসছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি ক্যানিং থেকে ভগতেশ মন্ডল বলছি। হ্যাঁ বলুন। আমি বলছি ম্যাম, আমার তো মানে জুলাই মাসের দিকে ফার্স্ট ভ্যাকসিন হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, টিভির ভলিউমটা কমান। এক মাস পরে আমার টাইফয়েড জন্ডিস হয়েছে, তাই এখন কি দ্বিতীয় ভ্যাকসিন নিতে পারবো আমি? কবে হয়েছে টাইফয়েড জন্ডিস? 1 মাস পরে হয়েছিল। আচ্ছা শুনতে হ্যাঁ, আপনি ভ্যাকসিন নিয়ে নিন, সেকেন্ড ডোজ ভ্যাকসিন নিয়ে নিন, দেরি করবেন না। আমরা ফার্স্ট ডোজের পরে 84 দিন পরে সেকেন্ড ডোজ নিতে বলছি কোভিশিল্ডের ক্ষেত্রে, আর কোভ্যাক্সিনের ক্ষেত্রে 1 মাস পরে নিতে বলছি। আপনি সেকেন্ড ডোজ ভ্যাকসিন নিয়ে নিন, কোনো চিন্তা নেই। আমি যেটা বলছিলাম ওটা সরকার, যে এই যে কম বয়সের মধ্যে একটা প্রবণতা হার্টের রোগ হওয়ার ইত্যাদি, বা হার্ট ডিজিজের মধ্যে পড়ে যাওয়া, বা হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, তো এই এজটা, এই এজের মধ্যে কি আমাদের আলাদা করে কোনোভাবে গাইডলাইন্স, আলাদা করে তাদের লাইফস্টাইল মডিফিকেশন যদি আমি বলি, সেটা কি করতে হবে?
এটা মেইন পিলার, লাইফস্টাইল মডিফিকেশনটা হচ্ছে মেইন পিলার। লাইফস্টাইল মডিফিকেশন বলতে যেটা বোঝাচ্ছে যে আমরা রেগুলার বেসিসে এক্সারসাইজ করব, রেগুলার বেসিসে হাঁটাহাঁটি করব, আমরা মাঝে মধ্যে চেক করাবো নিজেদেরকে শরীরে প্রবলেম কিছু আছে কি না, প্রেশার আছে কি না, সুগার আছে কি না, কোলেস্টেরল কত আছে, আমাদের বডি ওয়েট কত আছে। যাদের দেখবেন এরকম সমস্যা হয়েছে, মেনলি হার্ট অ্যাটাক হয়েছে বা স্ট্রোক হয়েছে, তাদের কিন্তু ম্যাক্সিমামই দেখবেন হয় তারা খুব ওবিস পেশেন্ট, তাদের কিংবা আনকন্ট্রোল ডায়াবেটিস কিংবা আনকন্ট্রোল হাইপারটেনশন এইগুলো। কিন্তু আপনি যদি দেখেন যে যারা কন্ট্রোলড অবস্থায় রেখেছেন তারা কিন্তু বহুদিন ভালো থাকছেন, তাদের কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। কাজে এটাই কিন্তু মেইন মন্ত্র, যে আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে আমরা যেন সবসময় কন্ট্রোলে থাকি সব কিছুতে, সব লাইফটা যেন ব্যালেন্সড অবস্থায় থাকে। ব্যালেন্স লিভিং সব থেকে বেশি ইম্পর্টেন্ট জীবনে। ডক্টর সরকার, স্মোকিং হ্যাবিট আমি বলবো, এই স্মোকিং হ্যাবিটটা আমরা তো মানে ছেলেদের ক্ষেত্রে দেখি, মেয়েদের ক্ষেত্রেও অনেকের ক্ষেত্রেই পাই, অনেক কম বয়স থেকে এই হ্যাবিচুয়েশনের মধ্যে তারা পড়ে যায়। এটাও কি কোনোভাবে হার্ট ডিজিজকে অনেকটা ত্বরান্বিত করতে পারে, ফাস্টার করতে পারে? আমি আসবো। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলবেন, কে বলছেন? আমি শান্তিপুর থেকে বলছি। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম স্বপন রায়। বলুন, কি প্রশ্ন আছে? প্রশ্নটা হচ্ছে যে আমার একটা অপারেশন হয়েছে সেপ্টেম্বর মাসে, তা আমি কি বুস্টার ডোজ কদিন পরে নিতে পারবো? আপনার জবে ফার্স্ট ডোজ হয়েছিল, শুনতে থাকুন। ফার্স্ট ডোজের 84 দিন পরে আপনি সেকেন্ড ডোজ কোভিশিল্ডটা নিতে পারবেন, আর কোভ্যাক্সিন নিয়ে থাকলে ফার্স্ট ডোজের 1 মাস পরে নিতে পারবেন। ঠিক আছে, কাজে এখানে আপনার সেই অনুযায়ী ক্যালকুলেশন করে আপনি নিয়ে নেবেন। এইটা না অনেক দিন নর্মালি আমাদের আলোচনার মধ্যে আমরা বহুবার এনেছি, আপনারা একটু খেয়াল রাখুন, কারণ এই যে জায়গাগুলো মনে হয় মানে রেখে দেওয়ার দরকার নেই আর কি। ভ্যাকসিনেশনের আওতায় আসছে না, হয়তো এরকমভাবে স্ক্রুটিনি করলে দেখা যাবে যে বহু মানুষ কিন্তু এভাবেই বসে রয়েছেন হয়তো বাড়িতে, যে আমার এখন বোধহয় ভ্যাকসিন নেওয়া যাবে না। সুতরাং একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন, নিয়ে আপনারা প্রসিড করুন, জিনিসটা খুব প্রয়োজন। যে আলোচনায় আমরা ছিলাম, স্মোকিং আমাদেরকে লাংসে ড্যামেজ করছে, আমাদের হার্টে ড্যামেজ করছে, ইস্কেমিয়া বাড়িয়ে দিচ্ছে, লাংসে গন্ডগোল করছে, সিওপিডি হচ্ছে। কাজেই স্মোকিংয়ের অনেকগুলো হ্যাজার্ডস আছে, সেই জন্য স্মোকিং, অ্যালকোহল সমস্ত রকমের নেশা বর্জন করতে হবে। যদি বেছে নিতে হবে যে আমি কি চাই, আমি কি সুস্থ থাকতে চাই না আমি অসুস্থ হতে চাই। যদি অসুস্থ হতে চান তাহলে এই নেশাগুলো করতে থাকুন, তাহলে দেখবেন হঠাৎ একবার স্ট্রোক হয়ে গেল, হার্ট অ্যাটাক করে গেছে, হয়তো দেখা গেল কেউ ব্লাইন্ড হয়ে গেছে, হ্যাঁ কেউ হয়তো বেড রিডেন হয়ে গেছে, বিভিন্ন রকম কমপ্লিকেশনস। আর যদি আমরা ডিসিপ্লিন লাইফস্টাইল ফলো করি, রেগুলার যোগা মেডিটেশন করি, হাঁটাহাঁটি করি, চেক আপে থাকি, তাহলে আমরা ভালো থাকবো। ডিপেন্ড করছে যে আমরা কোনটা চাই, এটা আমাদের ডিসিশন নিতে হবে, কারণ আমরা কখনোই দু নৌকোয় পায়ে দিয়ে চলতে পারবো না, যে কোনো একটা নৌকো বেছে নিতে হবে। আপনি যদি ভালো থাকতে চান তাহলে আপনি এটা ফলো করুন, তাহলে আপনি ভালো থাকবেন। আর যদি আপনি স্মোকিং অ্যালকোহলটাকে বেশি চুজ করেন তাহলে আপনি সেটার দিকে চলতে থাকুন। একদম। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? কে বলছেন? আমি নিওয়ালিপুর থেকে বলছি। কে বলছেন? মিতা চ্যাটার্জি। বলুন। তো আমার এই 4.5 মাস আগে হঠাৎ করে না ইনসুলিনটা বেড়ে গেছে, 11.5 হয়ে গেছিল। আমি 11.5 দিন ওই নাইটিঙ্গেলে ভর্তি ছিলাম। তো আমাকে ডাক্তারবাবু ইনসুলিন দিয়েছেন, খাবার ওষুধ অনেক কিছু দিয়ে আমাকে সুস্থ করে তুলেছেন, অক্সিজেনও লেগেছে আমার, হ্যাঁ, তারপরে অ্যান্টিবায়োটিক দিয়েছেন, খুব মানে অবস্থা খারাপ হয়েছিল। তো এখন আমার HbA1c-টা আমি পরীক্ষা করিয়েছি, ওটা হয়েছে 7.5। ওটা কততে আনতে হবে? ডায়াবেটিস রুগী আমি হব না, এটা মানে সব মিষ্টি টিষ্টি খেতে পারবো আগের মতন? এখন আমার ইনসুলিন বন্ধ হয়ে করে দিয়েছেন, এখন খাবার ওষুধ দিয়েছেন, আমি এখন খাবার ওষুধ খাচ্ছি ইনসুলিন, আর প্রেশারের ওষুধ দিয়েছেন। এদিকে প্রেশারটা আমার প্রথম থেকেই কন্ট্রোলে ছিল, 120/80, তাও দিয়েছেন, আমি খেয়ে যাচ্ছি প্রেশারের ওষুধ। আর ইনসুলিন বন্ধ করে দিয়েছেন 1.5 মাস দেওয়ার পর, এখন খাওয়ার ওষুধ খাচ্ছি, আর মিষ্টি টিষ্টি খাই না, যেরকম ভাবে ডাক্তারবাবু বলেছেন খেতে আমি সেইভাবেই খেয়ে যাচ্ছি, মিষ্টি একদম খাই না। কিন্তু আমার বক্তব্য, আমি কি ভবিষ্যতে আবার স্বাভাবিক জীবন পাবো? মানে মিষ্টি টিষ্টি খাওয়া এমনি সবকিছু, তবে ফাস্ট ফুড আমি খাই না একদম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলছেন। আপনি একটু বলবেন? হ্যাঁ উনি বলছেন, আপনি ফোন ছেড়ে শুনুন। বয়স হচ্ছে এই 63 বছর। 63, আচ্ছা আপনি ফোন ছেড়ে শুনুন, উনি বলছেন। হ্যাঁ, আপনি ডাক্তারবাবু পরামর্শ মতো ওষুধ ট্যাবলেটগুলো খেয়ে যান। মোটামুটি আমরা বলি HbA1c অ্যারাউন্ড 7% রাখতে,
ঠিক আছে 7.5 আছে, ওটা আস্তে আস্তে দেখবেন 7% হয়ে যাবে ঠিকমতো ডায়াবেটিস কন্ট্রোল করলে। আপনি মিষ্টি একদম বন্ধ না, আপনি ধরুন মিষ্টি খেতে পারবেন, ধরুন আজকে আপনার ইচ্ছে করলো, আপনার একটা কোনো অনুষ্ঠানে আপনি একটা মিষ্টি খেতে ইচ্ছে করলো, আপনি একটা মিষ্টি খেলেন, তার বদলে আপনি একটু ভাতটা কম খেলেন। মোটামুটি ক্যালোরিটা আমাদের মেইন ইম্পর্টেন্ট, ক্যালোরিটা বেশি যেন না হয়, কেননা বেশি পরিমাণে ভাত খেলে, তার সঙ্গে মিষ্টি খেলে, আরও অন্যান্য অনেক কিছু খেলে অনেক হাই ক্যালোরি হয়ে গেল, তার ফলে ডায়াবেটিস আরও বেড়ে যাবে। সেই জন্য আপনি মিষ্টি খেতে পারবেন, আপনি মনে করবেন যে আমাকে এইভাবে ডায়াবেটিক ডায়েটটা ফলো করে যেতে থ্রু আউট, আমাকে ওষুধপত্র খেতে হবে, মাঝে মধ্যে চেক আপ করতে হবে, এবং আপনাকে এই লাইফস্টাইলটাকে আপনাকে ফলো করে যেতে হবে, তাহলে আপনি ভালো থাকবেন। একদমই তাই। এবং আচ্ছা, আমি যে বন্ধু রয়েছেন বোধহয় একজন। হ্যালো, সরি, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি, নদিয়া রানাঘাট, রাখাল দেবনাথ। হ্যাঁ বলুন। নদিয়া রানাঘাট থেকে বলছি। বলুন বলুন। রাখাল দেবনাথ। আমার লিভারটা একটু বড় আছে, বললেন এই ডাক্তার করে জানতে চাই কি মানে কি মোটামুটি সাবধানতা অবলম্বন করতে হবে বা কি করলে ভালো হবে সেটা জানতে চাইছি। শুনতে থাকুন। যাদের লিভার বড় আছে দেখবেন হয়তো অন্য কোনো কারণে লিভারটা বড় হয়েছে, ফ্যাটি লিভার, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ফ্যাটি লিভার। ফ্যাটি লিভারটা কেন হচ্ছে, যখন আমরা যে পরিমাণ আমাদের ধরুন খাবারের ক্যালোরির প্রয়োজন, তার থেকে যদি আমরা বেশি পরিমাণে খাই, আমরা যদি এক্সারসাইজ কম করি, তাহলে কী হয়, বডিতে ফ্যাট জমে যায়, বিভিন্ন জায়গায় ফ্যাট জমে যায়, লিভারেও সেরকম ফ্যাট জমে যায়, তার ফলে ফ্যাটি লিভার তৈরি হয়। সেই জন্য যেটা করতে হবে, আপনি হাঁটাহাঁটি করুন এবং আপনি বডি ওয়েটটাকে আস্তে আস্তে প্রতি মাসে মাসে 1 কেজি করে কমিয়ে আনুন, নর্মালে নিয়ে আসুন বডি ওয়েটটা, তাহলেই দেখবেন আস্তে আস্তে আপনার যেটা লিভারটা বড় আছে সেটা ঠিক হয়ে যাবে, ফ্যাটি লিভারটাও ঠিক হয়ে যাবে। ডক্টর সরকার, এই যে আমরা হার্টের সমস্যার কথা বলি, হার্টের সমস্যাটা কোথাও না কোথাও তো একটা শুরুয়াত রয়েছে, একটা তো স্টার্টিং রয়েছে। হঠাৎ করে কার তো ম্যাসিভ, হ্যাঁ হয়, হঠাৎ হার্ট অ্যাটাক হলো, কিন্তু তার হয়তো কোনো কি বলবো, হাই প্রেশারে কোনো হিস্ট্রি নেই, সুগার নেই, এই ধরনের মানুষেরও কি হার্টের সমস্যা আসতে পারে? হতে পারে। বা এর ফার্স্ট ইন্ডিকেশনটা ইনফ্যাক্ট কী থাকে? প্রথম ইন্ডিকেশন হচ্ছে যে দেখুন আপনার বডি ওয়েটটা কত আছে, এটা ফার্স্ট। যদি দেখেন যে আপনার বডি ওয়েট অনেক বেশি আছে, তাহলে কিন্তু আপনি অ্যালার্ট হয়ে যাবেন যে আমার কিন্তু ভবিষ্যতে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হতে পারে। সেই জন্য বডি ওয়েটটাকে কমিয়ে আনতে হবে আস্তে আস্তে, খাওয়া কমিয়ে হাঁটাহাঁটি করে বডি ওয়েটটাকে কমিয়ে আনতে হবে। যদি কোলেস্টেরল বেশি থাকে, কোলেস্টেরল ওষুধ খেতে হবে, কোলেস্টেরল ওষুধ বন্ধ করা চলবে না। অনেকেই কী করেন, কোলেস্টেরল ওষুধটা বন্ধ করে দেন। এই যে বন্ধ করে দেন ওষুধটা, এই যে হাঁটাহাঁটিটা হয়তো ঠিকমতো করছেন না, লকডাউন পিরিয়ডে অনেকেই হয়তো ঘরে বসে আছেন, কোনো হাঁটাহাঁটি হচ্ছে না, এটাই কিন্তু এই সমস্যার একটা মেইন কারণ। সেই জন্য আমাদেরকে থ্রু আউট আমাদের লাইফে মনে রাখতে হবে, আমাদের অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে, এনার্জেটিক থাকতে হবে, চেয়ারফুল থাকতে হবে, সবসময় হ্যাপি থাকতে হবে, হ্যাপি অ্যাট অল টাইমস, আনকন্ডিশনাল হ্যাপিনেস, সবসময় মনের মধ্যে হ্যাপিনেস রাখতে হবে। যাই কন্ডিশন অ্যারাইজ করুক না কেন, আমি সবসময় হ্যাপি থাকবো। এই যে হ্যাপি অ্যাটিটিউডটাকে পাল্টাতে হবে, মনের অ্যাটিটিউডটাকে, যে আমাকে যাই হোক না কেন আমি সবসময় হ্যাপি থাকবো, এটা করলেই দেখবেন আপনি ভালো থাকছেন। এবং যেটা আমি বললাম যে ইন্ডিকেশনের কথা, অর্থাৎ কি শারীরিক কোনো ইন্ডিকেশন কি দেওয়া হয় বা পায় কোনো পেশেন্ট একদম গোড়ার দিকে যাদের হার্টের সমস্যা, হয়তো দেখা গেল তার হাঁটলি একটু বুকে ব্যথা করছে বা একটু হাঁটলি হাঁপিয়ে যাচ্ছেন, সিঁড়ি দিয়ে উঠতে পারছেন না, তখনই বুঝতে হবে যে হয়তো তার হার্টের সমস্যা শুরু হয়েছে। তখনই যেটা করতে হবে, ইমিডিয়েটলি ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, সমস্ত ডাক্তারবাবুকে পরামর্শ করে চেক আপ করতে হবে। ডাক্তারবাবু যদি বলেন যে না সব কিছু ঠিক আছে, বা যদি ডাক্তারবাবু মনে করেন তাহলে ট্রেডমিল টেস্ট করতে হবে। ট্রেডমিল টেস্ট করলে অনেক সময় ধরা পড়ে তার হার্টে ইস্কেমিয়া আছে কিনা। এইভাবে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে আপনার সবসময় চলতে থাকুন, হাঁটাহাঁটি করতে থাকুন, মনের আনন্দে থাকুন। যাদের প্রচুর পরিমাণে মানে ধরুন ব্রেনের, অর্থাৎ কিনা আমরা সেরিব্রাল অ্যাটাকের কথা বলছি, এই সেরিব্রাল অ্যাটাকটাও তো আমরা তো এই একটা বিষয়ই জানি যে অতিরিক্ত পরিমাণে টেনশন বা হঠাৎ করে তার উচ্চ রক্তচাপ হয়ে গেল, সেটাও কি আমাদের হাই প্রেশার থেকে হতে পারে? এটাও হাই প্রেশার থেকে হয়। অনেক সময় কী হয় দেখবেন, হয়তো কিছুক্ষণের জন্য হয়তো অজ্ঞান হয়ে গেলেন, আবার ঠিক হয়ে গেল কয়েক সেকেন্ডের জন্য, এটাকে আমরা বলি ট্রানজিয়েন্ট ইস্কেমিক অ্যাটাক। এটা অনেক সময় সিনকোপাল অ্যাটাক, অনেক কারণেই এরকম ট্রানজিয়েন্ট সিনকোপাল অ্যাটাক হতে পারে। সেই জন্য যদি কারোর এরকম হয় যে হঠাৎ একটু অজ্ঞান হয়ে যাচ্ছেন, হঠাৎ দেখা গেলো তার একটু কথাটা জড়িয়ে যাচ্ছে, বা একটা হাতে একটা উইকনেস হয়েছে, পায়ে কোনো উইকনেস হয়েছে, আবার সেটা ঠিক হয়ে গেল, তখন সন্দেহ করতে হবে হয়তো এটা একটা স্ট্রোকের লক্ষণ হতে পারে। প্রথম দিকে হয়তো কিছু স্ট্রোক হলো না, কিন্তু পরবর্তীকালে দেখা গেলো তার একটা সাইড প্যারালাইসিস হয়ে গেল। সেই জন্য এইগুলো ইন্ডিকেশন দেবে আগে থেকেই যে তার কোনো প্রবলেম হচ্ছে কি না। সেই জন্য রেগুলার বেসিসে হাঁটাচলা করা এবং চেক আপ, এর কোনো বিকল্প নেই। হ্যালো হ্যালো, হ্যাঁ
হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি ঠাকুরপুকুর এলাকা থেকে বলছি। আমি যদি নামটা খুব বাধ্যতামূলক না হয় আমি আচ্ছা বলুন। বলতে চাইছি না। হ্যাঁ বলুন কি সমস্যা? আমার এই মাস 6 হয়েছিল, আমার গলায় একটা লেফট সাইডে সাবম্যান্ডিবুলার জোনে আমার একটা জয়ের নিচে একটা ছোট গ্ল্যান্ড হয়েছিল। তা আমি অনেক ডাক্তার দেখিয়েছিলাম, টেস্টও করেছিলাম, কোনো রকম খারাপ কিছু ছিল না। তখন ডাক্তার খুব সিনিয়র ইএনটি সার্জনকে দিয়ে আমি দেখিয়েছি, একটা না দুটো তিনটে ওপিনিয়ন নিয়েছিলাম। ডাক্তারবাবুরা আমাকে করেছিলেন যে না কোনো চিন্তা নেই, ভয় নেই, খারাপ নয়, টেস্টও করেছেন, ভালোই তো, কোনো অসুবিধে নেই, আপনি অপারেশন করে নিন, এটা অপারেশন ছাড়া কোনো মেডিসিন নেই। অপারেশন করে নিয়েছি। অপারেশন করার পর এটা আমার বায়োপসি রিপোর্টে খারাপ বেরিয়েছিল। আমি তারপরে বাইরে যাই, গিয়ে ওখানকার পুরো চেক আপ করাই, করে টোরে আমার দেখা যায় যে আমার লিম্ফোমা হয়েছিল এবং লেফট সাইড রাইট সাইড দু সাইডই লিম্ফোমা ছিল। তারপরে অ্যাকর্ডিং টু ডাক্তারবাবু যিনি ওখান থেকে যেরকম অ্যাডভাইস করেছিলেন, আমি এখানে কলকাতাতে আবার আমি রেডিয়েশনও নিয়েছি। রেডিয়েশনটা আমার এই 3 তারিখে শেষ হয়ে গেছে। 20 ডেজ আমার রেডিয়েশন ছিল, শেষ হয়ে গেছে। এটা আমার সমস্যা, আমি এখন এমনি ভালো আছি। এমনি তখনও আমার কোনো সমস্যা ছিল না, যখন গ্যান্ড ছিল তখনও আমার কোনো ফিলিংস ছিল না, নো ব্যথা, নো জ্বালা, নো যন্ত্রণা, কিছুই ছিল না। এবং আমি অফিস করেছি, কাজ করেছি, করেছি, কিন্তু ওটা গ্র্যাজুয়ালি বেড়ে যেতে পারে এই চিন্তা ভাবনা করে আমি ট্রিটমেন্টটা করে গেছি। ডাক্তারবাবু দেখিয়েছি, ডাক্তারবাবু আমাকে অভয় দিয়েছেন, অপারেশন করে দিয়েছেন, সিনিয়র ডাক্তার নাইটিঙ্গেলে অপারেশন করেছি, সিনিয়র ডাক্তারের কাছে করেছি, সবকিছুই ঠিক ছিল। কিন্তু বায়োপসি রিপোর্টে খারাপ এসেছিল, আমি চলে গেছিলাম বাইরে এবং সেখান থেকে চেক আপ করে আবার ফিরে এসেছি এবং ওখানকার যা অ্যাডভাইস করেছি আমি ওখানে রেডিয়েশনও কমপ্লিট করে নিয়েছি। আমার এখন যেটা সমস্যা যে আমি কিছু খেতে পারছি না ইন দ্য সেন্স কোনো টেস্ট নেই। আমাকে বলেইছে এটা থাকবে এরকম, এটা অনেকদিন চলবে, রেডিয়েশন নেওয়ার ফলে আপনার টেস্টগুলো পেতে সময় লাগবে। তা আমি একটু জানতে চাই যেটা টুকার যে কিছু কি এরকম কিছু মেডিসিন বা এরকম কিছু হয় যেটা খেলে বা কিছু করলে আমার তাড়াতাড়ি টেস্টটা বেরোয়, কেননা টেস্ট না পেলে তো আমি খেতে পারছি না, ইন দ্য সেন্স অথচ আমি খেয়ে যাচ্ছি, কিন্তু কি খাচ্ছি নিজেই বুঝতে পারছি না। হ্যাঁ, কোনো টেস্ট নেই, অথচ আমাকে খেতেই হচ্ছে। আর ভালো মতো যদি আমি পেট ভরে না খেতে পারি, যদি টেস্টটা না পাই, তাহলে ন্যাচারালি আমার এটা খুব তাড়াতাড়ি আসবে না, আমাকে মানে ফিলিংটা আমার তাড়াতাড়ি হবে না আর কি, তাড়াতাড়ি আমি সুস্থ হতে পারবো না। তা এমনি আমি অফিস টফিস সবই করছি, মুভমেন্ট করছি, সবই করছি, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি খেতে পারছি না। ইন দ্য সেন্স আমার একটুখানি টেস্টটা একদমই নেই। সেটা কতদিন লাগবে এবং কি করলে এটা তাড়াতাড়ি টেস্টটাকে আমি রিকভার করতে পারি, ফেরত পেতে পারি, যদি একটু কাইন্ডলি বলেন। আচ্ছা আপনি শুনতে থাকুন, আর একটা ফোন নিয়ে আপনার উত্তরেও আমরা আসবো, আর যিনি আছেন তার কথাও আসবো। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি কালনা থেকে বলছি। কালনা থেকে, কি নাম আপনার? কালনা থেকে উজ্জ্বল ভট্টাচার্য। হ্যাঁ বলুন কি প্রশ্ন? হ্যাঁ বলছি, একটু জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ বলছি আমার একটু যে আমার নাম উজ্জ্বল ভট্টাচার্য। হ্যাঁ আপনি প্রশ্নটা বলুন, শুনেছি। হ্যাঁ প্রশ্ন হচ্ছে আমার ওই যে লোয়ার আপনার তলপেটের নিচে না একটা মতন হয়েছে, ফুলের মতন, যে ডাক্তারবাবুকে দেখালাম, হার্নিয়া বলছে আর কি। আচ্ছা হ্যাঁ ওইটাই ডাক্তারবাবুকে একটু জানতে চাইছিলাম আর কি, ডাক্তারবাবুকে। শুনতে থাকুন আপনি। দেখুন, আপনার যে প্রথমে যিনি বললেন ওনাকে বলি যে আপনি একবার জিঙ্ক লেভেলটা চেক করে নিন, আপনার জিঙ্ক ডেফিসিয়েন্সি কিছু আছে কি না। অনেক সময় জিঙ্ক ডেফিসিয়েন্সি থাকলে এরকম টেস্টের সমস্যা হয়। ডাক্তারবাবু যদি মনে করেন তাহলে আপনাকে জিঙ্ক সাপ্লিমেন্টেশন করবেন, আর আপনি অল্প অল্প করে খেতে থাকুন, আর আপনি একদম মনটাকে খুব স্ট্রং রাখুন। আমি শুনেই বুঝতে পারছি আপনার খুব স্ট্রং মেন্টালিটি আছে, কাজেই আপনি একদমই ভালো আছেন। শুধুমাত্র আপনি ওই জিনিসটা চেক করে ডাক্তারবাবুর কথা মতো দরকার লাগলে জিঙ্ক সাপ্লিমেন্টেশন খান, দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আপনি কখনোই চিন্তা করবেন না যে আমার কিছু টেস্টটা ফিরছে না, ও দেখবেন অটোমেটিক্যালি ন্যাচারাল বডি প্রসেসে অটোমেটিক্যালি আপনার টেস্টটাও ঠিক চলে আসবে, সব কিছুই ঠিক হয়ে যাবে। আর পরের জনকে কথা ওনার যে আপনার একটা হার্নিয়া হচ্ছে, সেটা একদম সার্জনের সঙ্গে যোগাযোগ করতে হবে। সার্জন যদি বলেন যে না আপনি এটা অপারেশন করে নিন, তাহলে কিন্তু আপনাকে অপারেশন করতে হবে। এখন একটু হার্নিয়া যদি অল্প থাকে তাহলে প্রথম স্টেজে না করলেও চলবে, এবং সেটাই ডিপেন্ড করছে যে সার্জন কী বলছেন তার উপর নির্ভর করছে। আমরা কিডনির সমস্যায় ভুগতে দেখেছি বহু মানুষকে, এবং রেনাল ফেলিওর হতেও দেখেছি। তো এই সমস্যাটারও একটা পার্মানেন্ট সমাধান মানুষ চায়, তো সেই জায়গা থেকে আমরা কিভাবে তাদেরকে এই ধরনের পেশেন্টদের আমরা কি বলবো? অ্যাকচুয়ালি কিডনি যখন আমাদের ভালো কাজ করছে, দুটো কিডনি আছে ভালো কাজ করছে, আমরা তখন বুঝতে পারি না। কিন্তু যখনই দেখা যাচ্ছে যে তার ইউরিনটা কমে যাচ্ছে, খিদে কমে যাচ্ছে, শরীরটা যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এই যে সমস্যাগুলো হলে তখন আমরা সন্দেহ করতে যে হয়তো কিডনির সমস্যা হয়েছে। এই কিডনির সমস্যাটা কিন্তু আগে থেকেই আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। কীভাবে আমরা প্রিভেন্ট করব? আমরা কিন্তু রেগুলার বেসিসে বছরে একবার করে চেক আপ করে নেব,
যে আমার ক্রিয়াটিনিন কত আছে, কিডনি সাইজটা কেমন আছে, আমার ব্লাড প্রেশার বেশি আছে কিনা, আমার সুগার আছে কিনা, এইগুলো যদি আমরা করতে থাকি তাহলে দেখবেন আমরা চট করে কিন্তু ওই স্টেজে পৌঁছাবো না। আর যাদের ধরুন ডায়াবেটিস ঠিকমতো কন্ট্রোল হচ্ছে না বা প্রেশার ঠিকমতো কন্ট্রোল হচ্ছে না, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে ক্রনিক কিডনি ডিজিজ হয়ে যাচ্ছে। এই ক্রনিক কিডনি ডিজিজ একবার যদি হয়ে যায়, ধরুন স্টেজ 5 যদি হয়ে যায়, যেখানে জিএফআর 15 ml পার মিনিট পার 1.73 মিটার স্কোয়ারে কম হয়ে যাচ্ছে, তখন কিন্তু ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো রাস্তা থাকে না। সেই জন্য কিডনি স্টেজে ওই স্টেজে যাওয়ার আগে থেকেই আমাদের চেষ্টা করতে হবে যাতে ওই স্টেজে না যায়। সেই জন্য খাওয়া দাওয়া কন্ট্রোল করা, হাঁটাহাঁটি করা এবং সমস্ত কিছু চেক আপে থাকলেই এই সমস্যাটা অনেকটা প্রবলেমটা সলভ হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? রানাঘাট থেকে বলছি, রানাঘাট নদিয়া থেকে। কি নাম আপনার দাদা? রাখাল দেবনাথ। হ্যাঁ বলুন। আমার আপনার সুগার আছে, নিচে 150, উপরে 220। হ্যালো, আচ্ছা, মানে এখন ব্যাপারটা হচ্ছে আমার রাত্রে খুব খিদে পায়, 2-2:30টার সময় খুব খিদে পায়, তখন না খেলে আমার গাটা কাঁপে। এই ডাক্তারের সাথে কথা বলতে চাই একটু। ও তো উনি শুনেছেন, আমি শুনেছি। আপনি শুনতে থাকুন, শুনতে থাকুন। আচ্ছা আচ্ছা। বলছেন। হ্যাঁ, আপনার যে 150 আছে ফাস্টিং আর পিপি 220 আছে, ডায়াবেটিস আছে, আপনার রাত্রেবেলা খুব খিদে পাচ্ছে। ডায়াবেটিস যদি ঠিকমতো কন্ট্রোল করা যায় ওষুধপত্র খেয়ে, হাঁটাহাঁটি করে, তাহলে কিন্তু আপনার প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যাবে। সেই জন্য আপনি ডায়াবেটিসটাকে ভালো করে কন্ট্রোল করুন ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে, এবং আপনি রেগুলার হাঁটাচলা করুন। আপনি কিডনিটা কেমন আছে সেটা চেক করে নিন, যেটা আমরা করতে বলি স্পট ইউরিন অ্যালবুমিন ক্রিয়াটিনিন রেশিও। হ্যাঁ, আপনি একটা এক্সরে করে নেবেন, আপনার ইসিজি করে নেবেন, হার্টটা কেমন আছে, এগুলো সমস্তই চেক আপ করতে হবে, তাহলেই আপনি ভালো থাকবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আমডোপ থেকে চিন্ময় সরকার বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার পেটে একটু ব্যথা ছিল, তা ডাক্তারবাবুকে দেখানো হয়েছিল, উনি বলেছিল আপনার আমার অ্যাপেন্ডিক্স হয়েছে, কিন্তু আমি ওটাকে আলট্রাসাউন্ড করাইছি, করানোর পরে দেখানো হয়েছিল ডাক্তারবাবুকে, কোনো কিছু ধরা পড়েনি ওখানে, তাই ডাক্তারবাবুকে জানতে চাইছি যে কি হয়েছে আমাকে, ওটা একটু জানতে চাইছি। ঠিক আছে, শুনতে থাকুন, আপনি বলছেন। আপনি কোনো সরকারি মেডিকেল কলেজে গিয়ে দেখান যে আপনার আদৌ অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কিনা। অনেক সময় হয়তো ডান দিকে ব্যথা হলো, অনেক সময় আমরা হয়তো কেউ বললাম যে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, কিন্তু আসলে হয়তো অ্যাপেন্ডিসাইটিস হয়নি, সেটা হয়তো অ্যামিবিয়াসিস হচ্ছে, তার থেকেও পেন হতে পারে। সেই জন্য আমি আপনাকে বলবো আপনি সরকারি মেডিকেল কলেজে গিয়ে ডাক্তারবাবুকে দেখান, তাহলে আপনার ডায়াগনোসিসটা ঠিকমতো হবে। দরকার হলে উনি আরও যদি মনে করেন তাহলে আপনি আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন, করে সেই অনুযায়ী ব্যবস্থা করবেন। একদমই তাই। এবং বিশেষ করে বলবো যে এই যে রোগগুলো নিয়ে আমরা বেসিক্যালি কথা বলছি, এই রোগগুলো কিন্তু এখন ঘরে ঘরে রয়েছে। কি কিডনির সমস্যা, কি ডায়াবেটিসটা এখন ঘরে ঘরে রয়েছে। এখন যে কোনো মানুষের টেস্ট করলে ডায়াবেটিস ধরা পড়ে যায়। এবং তার সঙ্গে হচ্ছে নার্ভের সমস্যা। আপনি একজন একটু সম্ভবত এই আজকেই একজন ভিউয়ারকে বললেন যে হাইপার টেনশন থেকেও কিন্তু হার্টের সমস্যা হয়। তো এই যে হাইপার টেনশন, এটাও একটা সেপারেট সমস্যা আমার মনে হয়। তো এটাও তো নিউরো সমস্যার মধ্যেই পড়ছে কি? হাইপারটেনশন হচ্ছে ব্লাড প্রেশার বেশি। হাইপারটেনশন তখনই বলা হয় যখন মোটামুটি ব্লাড প্রেশার 140/90 বেশি হয়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন 2017 সালের নভেম্বরে বলে দিয়েছে যে যদি কারোর ব্লাড প্রেশার 130/80 বেশি হয় তখনই তাকে হাইপারটেনশন বলছে। এই যে ব্লাড প্রেশার বিভিন্ন সময় দেখা গেছে হাইপারটেনশনের ক্রাইটেরিয়াটা বিভিন্ন ছিল, মানে যে ব্লাড প্রেশারটা রাখলে দেখা গেছে শারীরিক এবং উপকার হয় এবং কমপ্লিকেশন অনেক কম হয়, সেটাকেই বলা হচ্ছে হাই লেভেল অফ ব্লাড প্রেশার। এই ব্লাড প্রেশারটা যখনই বেশি থাকে তখনই কিন্তু বিভিন্ন রকম প্রবলেম হয়। ব্লাড প্রেশারটা সেই জন্য কন্ট্রোলে রাখতে হবে। ওষুধ খেয়ে কখনোই ওষুধ বন্ধ করবেন না, কেন অনেক মানুষই ওষুধ ঠিকমতো খান না, ঠিকমতো বন্ধ করে দিয়েছেন, তার ফলে ব্লাড প্রেশারটা আনকন্ট্রোল হয়ে যাচ্ছে। আনকন্ট্রোল হাইপারটেনশন থেকে কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম, স্ট্রোক, হার্ট অ্যাটাক, চোখ নষ্ট হয়ে গেল, অন্ধ হয়ে গেলেন, হয়তো পায়ে গ্যাংগ্রিন হয়ে গেল, এরকম ক্রনিক কিডনি ডিজিজ হয়ে গেল, অনেক প্রবলেম কিন্তু আনকন্ট্রোল ব্লাড প্রেশার থেকে হয়। হ্যালো হ্যালো, হুগলির হরিপাল। হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাডাম, আমি হুগলির হরিপাল থেকে কথা বলছিলাম, রাহুল দেব ধর। হ্যাঁ বলছিলাম যে ম্যাডাম আমার অক্টোবর নাগাদ সেকেন্ড ডোজ কমপ্লিট হয়ে গেছে, তো আমাকে কি আবার নতুন করে ডোজ নিতে হতে পারে বা কতদিন পরে আমি বুস্টার ডোজ বলছেন? বুস্টার ডোজ, বুস্টার ডোজ বা করোনার নর্মাল যে টিকাগুলো হয় সেগুলো। আমার কোভিশিল্ড নেওয়া সেকেন্ড ডোজ। আচ্ছা আপনি শুনতে থাকুন, ভালো প্রশ্ন। এখন অবধি দেখুন, এখন অবধি গভর্নমেন্টের যে রেকমেন্ডেশন সেটা হচ্ছে 2টো ডোজ। আমরা সকলেই 2টো ডোজ পেয়েছি,
এখন অবধি আমাদেরকে শুধু কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার ফলো করে যেতে হবে, বাস, আর কিছু দরকার নেই। যখন আবার গভর্নমেন্ট বলবেন, তখন আবার যখন বুস্টার ডোজ চালু হবে, যখন সবাইকেই বলে দেওয়া হবে যে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে, এবার বুস্টার ডোজ নিতে পারেন। কাজে এখন আমরা সকলেই 2টো ডোজ পেয়েছি কোভিডের। হ্যাঁ, এখন আমাদেরকে কোনো চিন্তা করবার দরকার নেই। গভর্নমেন্টের যে এক্সপার্ট টিম আছেন তারা সবসময় কন্টিনিউয়াস এই ব্যাপারে চেষ্টা করে যাচ্ছেন কখন সেকেন্ড থার্ড ডোজ দেওয়া হবে। কাজে এখনই আপনাদের কোনো চিন্তার কারণ নেই, টাইম মতো ঠিক আপনারা জানতে পারবেন যে কখন থার্ড ডোজটা দেওয়া হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি তারকেশ্বর থেকে বলছি, আমার নাম সুমিত্রা দাস। হ্যাঁ বলুন। আমি তারকেশ্বর থেকে বলছি, আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলতে চাই। আছেন উনি? টিভি চ্যানেলে যে ডাক্তারবাবু এখন বলছেন, আমি একটু কথা বলছি। হ্যাঁ উনি আছেন আমার পাশেই, আপনি বলুন, শুনতে পাচ্ছেন। আমি বলছি, আমার তো সুগার আমার নর্মাল হচ্ছে না। আমার অনেক দিন 3-4 বছর হলো আমার সুগার নর্মাল হচ্ছে না। আমি যা খাই আমার চোখ মুখ ফুলে যায়। ঠিক, শুনতে থাকুন। আপনার সুগার নর্মাল হবেই, আমি আপনাকে বলে দিলাম, আপনার সুগার নর্মাল হবেই। কেননা আপনার ঠিক মতো যদি চিকিৎসা হয় তাহলে আপনার সুগার নর্মাল হবে, আপনার চোখ ফোলা সমস্তই কমে যাবে। আপনাকে শুধু যেটা করতে হবে, আপনি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, যিনি ধরুন ওখানে এমডি মেডিসিন আছেন কাছাকাছি, বা আপনি সেটা যদি না করতে পারেন তাহলে আপনি বর্ধমান মেডিকেল কলেজে আসতে পারেন, বা আপনার বর্ধমান মেডিকেল কলেজটি আপনার সুবিধা হবে। বর্ধমান মেডিকেল কলেজে আপনি মেডিসিন আউটডোরে দেখান এবং ডাক্তারবাবুকে দেখিয়ে আপনি সমস্ত চেক আপ করান, আপনার সমস্ত কন্ট্রোল হয়ে যাবে। আপনার বাড়িতে একটা গ্লুকোমিটার রাখবেন, এই গ্লুকোমিটার রাখলে মাঝে মধ্যে আপনি চেক করতে পারবেন, সেই অনুযায়ী ডাক্তারের সঙ্গে যোগাযোগ রেখে আপনার সমস্ত কিছু কন্ট্রোল হয়ে যাবে। আপনার কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে থাকুন। লাগাতার বহু বছর ধরে আমরা দেখেছি মেডিকেশনের আন্ডারে থাকলে অনেক সময় আমরা অন্যান্য যে কোনো রোগ চট করে আমাদের কিন্তু অ্যাটাক করে, যেটা নর্মালি করোনার ক্ষেত্রে আমরা কোমরবিডিটি বারবার করে এই শব্দটা ব্যবহার করছি। এটা কিন্তু আমি বলবো যে করোনার সময়ে এই যে সমস্যা, এই যে 2টো ডোজ, একটা ডোজ ইত্যাদি ইত্যাদি নানা রকম সমস্যা, তারপরেও কিন্তু এটা লিঙ্গার করছে, এইটা কেন? তার কারণ হচ্ছে যে আমরা যখনই ঠিকমতো লাইফস্টাইল ফলো করছি না, বা আমরা যখনই ঠিকমতো ডাক্তারবাবু পরামর্শ ফলো করছি না, তখনই কিন্তু প্রবলেমগুলো হচ্ছে। এবং আমাদেরকে এই ডাক্তারবাবু ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে, এবং আমাদেরকেও নিজেকে কিছু কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইলটা কিন্তু আমাদেরকে নিজেকেই ঠিক করতে হবে। একদম, এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। এটা যদি আমরা ঠিকমতো মাথায় রাখি, আমরা যদি রেগুলার বেসিসে হাঁটাচলা করি, টাইম মতো খাওয়া দাওয়া করি, হ্যাঁ, আমরা যদি কোনো নেশা না করি, আমরা যদি রেগুলার যোগ প্রাণায়াম করি, আমরা যদি সবসময় মনের আনন্দে থাকি, আমরা যদি সবসময় নিজের প্রতি ফেথ রাখতে হবে। আমাদের মধ্যে ইনফিনিট হিলিং পাওয়ার আছে, এই হিলিং পাওয়ারটাকে অ্যাপ্লাই করতে হবে। এই না যে বাইরে থেকে কিছু, আমাদের মধ্যেই সেটা ইনবিল্ড আছে, এই ইনবিল্ড হিলিং পাওয়ারটাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তাহলেই কিন্তু আমরা ভালো থাকবো। সুতরাং আজকের হাতে সময় নেই, আমরা আগামী দিন আবারও ফিরবো আরো কিছু আলোচনায়। অনেক ধন্যবাদ জানাবো সরকারকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।